William Shakespeare and his Dear students, before going through the sonnet number 18, let us know something about the composer of the sonnet, William Shakespeare, and his composition, that is sonnets. Now, William Shakespeare born in Stratford upon Avon on April 26, 1564. এটা হচ্ছে ইংল্যান্ডের একটা জায়গা যেখানে উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছিলেন। হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, প্লেরাইট অ্যান্ড অ্যাক্টর, ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ দ্য গ্রেটেস্ট রাইটার ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ড্রামাটিস্ট। পৃথিবী বিখ্যাত ড্রামাটিস্ট ছিলেন উনি একজন, এবং সেই জন্য তাকে ইংল্যান্ডে ন্যাশনাল পোয়েট বলা হয় এবং ইংল্যান্ডে তাকে বলা হয় বার্ড অফ অ্যাভন। বার্ড অফ অ্যাভন, বার্ড মানে হচ্ছে চারণ কবি। ঠিক একই সঙ্গে আমরা জেনে নেব যে BARD বার্ড মানে চারণ কবি, সেরকম BIRD বার্ড মানে কি? বার্ড মানে হচ্ছে পাখি। আর আমরা যখন সনেটটি পড়ব সেখানে আরও একটা বার্ড পাবো, সেটা BUD বার্ড। বার্ড মানে হচ্ছে ফুলের কুড়ি। শেক্সপিয়ার আমাদের জন্য টোটাল 154টা সনেট আমাদের জন্য রেখে গেছেন, এবং তার মৃত্যু হচ্ছে 23 এপ্রিল 1616। মাত্র 52 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। এবার আমরা দেখে নেব তার সনেটগুলো সম্পর্কে। উই হ্যাভ অলরেডি read that William Shakespeare has written total 154 sonnets, and among those sonnets, sonnet number 1 to 126, this এই যে 1 থেকে 126 সনেট, এটা উনি লিখেছিলেন ফেয়ার ইউথ এর জন্য। এটাকে বলা হয় ফেয়ার ইউথ সনেট। ঠিক আছে, ফার্স্ট সেগমেন্ট, এটা তার সনেটকে আমরা টোটাল সনেটকে 154 যে সনেট, তাকে আমরা 3টে সেগমেন্টে ভাগ করছি। এটা হচ্ছে তার ফার্স্ট সেগমেন্ট, শেক্সপিয়ারের ফার্স্ট সেগমেন্ট সনেটের। ঠিক আছে, হ্যাজ বিকাম নোন অ্যাজ দ্য ফেয়ার ইউথ সনেট। ফেয়ার ইউথ সনেট এই জন্য বলা হয় কারণ এটা একজন ফেয়ার ইউথের জন্য লেখা। এই সনেটগুলোর মধ্য দিয়ে তিনি তার যে বন্ধু, সে বন্ধুকে ইমমর্টালিটি দিতে চেয়েছেন। আমরা জানি মানুষ সবাই মরণশীল, কিন্তু তার বন্ধুকে অমর করে রাখতে চেয়েছেন। দ্য পোয়েট ডটস অন অ্যান অ্যাট্রাকটিভ ইয়ং ম্যান অ্যান্ড বিলিভস দ্যাট হিজ বিউটি ক্যান বি প্রিজার্ভড থ্রু পোয়েট্রি। তিনি এটাই বিশ্বাস করতেন যে কবিতার মধ্য দিয়ে তিনি তার বন্ধুর যে সৌন্দর্য সেটাকে তিনি প্রিজার্ভ করে রাখতে পারবেন, সংরক্ষণ করে রাখতে পারবেন। হোয়েন দ্য ফেয়ার ইউথ এজেস and eventually dies, his beauty will still be captured in the words of the sonnets. আমরা যখন এই সনেটটা পড়ব, সনেট নাম্বার 18, দ্যাট ইজ শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এখানেও দেখব যে শেক্সপিয়ার তার বন্ধুর যে সৌন্দর্য সেটাকে অমর করে রাখতে চেয়েছে এই সনেটের মধ্য দিয়ে। কিভাবে সেটা অমর হবে সেটা আমরা যখন পড়ব তখন দেখে নেব। এবার দেখা যাক তার যে 127 থেকে 152 নাম্বার যে সনেট, সেটা কাকে নিয়ে লেখা। এটা লেখা হচ্ছে ডার্ক লেডি। একটা মিস্ট্রিয়াস ওম্যান, মানে রহস্যজনক, যে এই ডার্ক লেডি কে ছিলেন সেটা কিন্তু কেউই আমরা বলতে পারবো না। দ্য সেকেন্ড সেগমেন্ট অফ শেক্সপিয়ার সনেট হ্যাজ বিকাম নোন অ্যাজ ডার্ক লেডি সনেট। এ মিস্ট্রিয়াস ওম্যান এন্টার্স দ্য ন্যারেটিভ ইন সনেট নাম্বার 127। 127 নাম্বার সনেটে গিয়ে হঠাৎ করে দেখছি যে একটা ডার্ক লেডি, মানে একটা রহস্যজনক একটা মহিলার আবির্ভাব হচ্ছে সেখানে। অ্যান্ড ইমিডিয়েটলি অ্যাট্রাক্টস দ্য পোয়েটস অ্যাটেনশন, এবং সে তার বন্ধু কবি তার বন্ধুকে ছেড়ে দিয়ে তার সেই লেডিকে নিয়ে লিখতে লাগলেন। এরপরে আমরা দেখব থার্ড সেগমেন্ট। আমরা জানি যে টোটাল 154টি সনেট শেক্সপিয়ার লিখেছিলেন। তার ভিতরে
153 নম্বর সনেট এবং 154 নম্বর যে সনেট, সেই সনেট দুটোকে বলা হয় দ্য গ্রিক সনেট। কারণ দ্য ফাইনাল টু সনেটস অফ দ্য সিকোয়েন্স আর ভেরি ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। দ্য মুভ অ্যাওয়ে ফ্রম দ্য ন্যারেটিভ ডেসক্রাইবড অ্যাবাভ অ্যান্ড ইনস্টেড ড্র আপন অ্যানসেন্ট গ্রিক মিথস। তিনি অ্যানসেন্ট গ্রিক মিথকে নিয়ে লিখেছেন। এটা লেখা হচ্ছে জেনারেলি গ্রিক গড অফ লাভ কিউপিড, এটা মনে রাখবে, কিউপিডকে নিয়ে লেখা হচ্ছে 153 নম্বর সনেট এবং 154 নম্বর সনেট। তাহলে এই গেল শেক্সপিয়ারের সনেটের পরিচিতি। শেক্সপিয়ার যে 154টি সনেট লিখেছিলেন তার সম্পর্কে ছোট্ট একটা ডেসক্রিপশান আমরা পেলাম। এবার আমরা দেখব শেক্সপিয়ারের লেখা যে সনেটটি আমাদের পাঠ্য আছে, আমাদের সিলেবাসে যেটা আছে সেটা আমরা দেখব। সনেট নাম্বার 18, সেটার টাইটেল আমরা যদি দেখি তাহলে দেখা যাবে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এটা হচ্ছে ওই যে সনেট, ওই সনেটের প্রথম লাইন যেটা হচ্ছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা টাইটেল হিসাবে দেওয়া হয়েছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তার মানে কি, আমি কি তাকে একটা সামার ডের সঙ্গে তুলনা করব? তাকে বলতে কাকে? এখানে বলা হয়েছে উইলিয়াম শেক্সপিয়ারের বন্ধুকে। উইলিয়াম শেক্সপিয়ারের বন্ধু মিস্টার ডবলেইস, ওনাকে এটা বলা হয়েছে, ওনাকে ডেডিকেট করে এটা লেখা। তাহলে আমি কি সেই বন্ধুর সৌন্দর্য যেটা, সেটাকে আমি কি কোনো গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব? দেখা যাবে আমরা যদি প্রথম লাইনটি যেটা যদি পড়ি তাহলে কি দেখতে পাবো, যে সেখানে একটা কোশ্চিন মার্ক আছে। তো এই কোশ্চিন মার্ক যেটা আছে, এই কোশ্চিন মার্ক কী বোঝায়? যে একটা প্রশ্ন খাড়া করে সবার সামনে, যে আমরা কি এই যে সনেট, কবির বন্ধুর এই যে সৌন্দর্য, সেটাকে কি আমি গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব? সেটাই বলা হয়েছে। আমরা আগেই পড়েছি কবির বাড়ি যেহেতু ইংল্যান্ডে, সেটা হচ্ছে শীতপ্রধান দেশ, শীতপ্রধান যে এরিয়া, সেখানে কি হয়, সামারটা খুব মনোরম হয়, সামারটা তাদের কাছে খুব মধুর। শ্যাল, এই যে শ্যাল দিয়ে শুরু হয়েছে, মানে প্রথম যে লাইন সেটা একটা ইন্টারোগেশন মার্ক দিয়ে শুরু হয়েছে। সামার্স ডে, আমরা জানি দ্য সামার সিজন ইজ গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড ফর ইটস ওয়ার্মথ অ্যান্ড বিউটি ইন দ্য প্রাইমারি কোল্ডার ইউরোপিয়ান কান্ট্রি। যে ইউরোপিয়ান কান্ট্রি যেটা ঠান্ডা খুব, সেখানে সামার ডেটা খুব মনোরম, তার সঙ্গে কি তুলনা করব? তার উত্তরে দেখা যাচ্ছে কি, উত্তর কি হবে, যে তুলনা আমরা করব না। কেন করব না সেটা আমরা দেখব ঠিক তার পরের লাইনে। কি বলছে? দাও আর্ট, দাও, দি, এই সবগুলোর মানে, এগুলো হচ্ছে সব আর্কেইক ওয়ার্ড, এগুলোর মানে হচ্ছে ইউ। তাহলে দাও আর দি দুটো মানেই ইউ, তাহলে পার্থক্যটা কোথায়? আমরা যদি লাইন দুটো খেয়াল করি তাহলে দেখব দি, THEE, দি কথাটা সেন্টেন্সের অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে, কিন্তু দাও কথাটা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়েছে। এটাই হচ্ছে পার্থক্য, তাছাড়া কিছুই নেই। কী বলছে? দাও আর্ট মানে হচ্ছে আর, মানে ইউ আর মোর লাভলি, তুমি হচ্ছ আরও বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, এবং তুমি কি আরও বেশি মডারেট। টেম্পারেট মানে নাতিশীতোষ্ণ, যেটা মনোরম ওয়েদার, না বেশি শীত না উষ্ণ। আর তাহলে কি, কবির বন্ধুর যে সৌন্দর্য সেটা আরও বেশি মনোরম, কার থেকে? সামার ডে থেকে সেটা বেশি মনোরম। তারপরে কি বলছে? রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ডস, এই গ্রীষ্মের সময় যে ফায়ারসি উইন্ড, যেটা ফায়ারসি স্পিডে যেটা বয়ে চলে, সেই উইন্ডটা কী করে? শেক, নাড়িয়ে দেয় কাকে? ডার্লিং বার্ডস অফ মে মাসের, মানে এটাকে দেখা যাচ্ছে যে মেটাফরিক্যালি কল্ড ডার্লিং অর লাভেবল অবজেক্ট অ্যাজ দে আর ভেরি বিউটিফুল। ঠিক আছে, আমরা নোটে এখানে দেখতে পাচ্ছি দ্য বার্ডস অফ মে মাসের যে কুড়িগুলো, ফুলের কুড়িগুলো, সেগুলো মেটাফরিক্যালি সেটা ডার্লিং বা লাভেবল, এবং সেই জন্য সেটা খুব, যেহেতু এটা খুব সুন্দর, সেই জন্য এই যে বার্ড, ফুলের কুড়ি, এর যে সৌন্দর্য সেটাকে কি নষ্ট করছে? সেটা রাফ উইন্ডস, এখানকার যে ঝোড়ো হাওয়া, গ্রীষ্মের যে ঝোড়ো হাওয়া, সেটা সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। তাহলে কি দেখছি? ফুলের যে সৌন্দর্য সেটাও কিন্তু কনস্ট্যান্ট নয়,
সেটাও শেষ হয়ে যাচ্ছে। তারপরে কি দেখব, অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট। সামার্স লিজ বলতে এ শর্ট পিরিয়ড অফ টাইম ফর সামার, সামারের জন্য যে সময়টা আছে সেটাও কি, সেটা হচ্ছে টু শর্ট এ ডেট, সেটাও খুবই সংকীর্ণ। একটা গ্রীষ্মের যে সময়কাল সেটাও খুবই সংকীর্ণ। সুতরাং গ্রীষ্মটাও পার্মানেন্ট নয়। তাহলে কি গ্রীষ্মের সঙ্গে তুলনা করা যাবে? কবির মত অনুসারে কিন্তু যাবে না। এই হলো আমাদের প্রথম যে কোয়াট্রেন, এর আগেই বলেছি কোয়াট্রেন মানে হচ্ছে 4 লাইনের কবিতা। প্রথম যে কোয়াট্রেন তার মানে হচ্ছে এটা। এবার সেকেন্ড যে কোয়াট্রেন সেটাতে কি দেখব, কি বলছে, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স। দ্য আই অফ হেভেন মিন দ্য সান। সুতরাং কি হচ্ছে, sometimes the sun shines very brightly and the weather becomes very hot, but after that তার কিছুক্ষণ পরেই কি হচ্ছে, and often is his gold complexion dimmed. গোল্ড কমপ্লেক্সন, তার যে স্বর্ণালী রং, সূর্যের যে কালার সেটাকে গোল্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে, ঠিক আছে, তার যে স্বর্ণালী রং সেটা কি হচ্ছে, ডিমড হয়ে যাচ্ছে, অস্তমিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিসের দ্বারা, কভার্ড বাই দ্য ক্লাউড, সেটা কমে যাচ্ছে। অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইমস ডিক্লাইন। এবং কি হয়, প্রকৃতির যা কিছু সুন্দর, সেই সুন্দর জিনিস থেকে তার যে সৌন্দর্য সেটা কোনো এক সময় কিন্তু ঝরে যায়। এভরিথিং লুজেস ইটস বিউটি উইথ দ্য পাসেস অফ টাইম। সেটা কীভাবে, বাই চান্স, হঠাৎ, or nature's changing course untrimmed, বা আর কীভাবে হতে পারে, দ্য ল অফ ন্যাচারাল প্রসেস অফ ডিকে। এভরি অবজেক্ট আর পারসন আন্ডারগোজ এ ডিক্লাইন ইন বিউটি উইথ দ্য পাসেস অফ টাইম। সুতরাং সময়ের সঙ্গে সঙ্গে কী দেখা যাচ্ছে, প্রকৃতির সমস্ত জিনিস, সমস্ত বস্তুর যে সৌন্দর্য সেটা, বা মানুষের যে সৌন্দর্য সেটা ঝরে যাচ্ছে। এই যে নেচার চেঞ্জিং কোর্স, এই যে সৌন্দর্যের যে অবক্ষয় সেটা কিন্তু আনট্রিমড, সেটা আনচেঞ্জড, মানে এটা হবেই। সবার সৌন্দর্য একদিন না একদিন শেষ হয়ে যাবে। তাহলে সেকেন্ড যে কোয়ার্টার সেখানে কি দেখছি, সূর্যের যে আলো সেটাও কিন্তু দীর্ঘক্ষণ স্থায়ী থাকছে না। প্রকৃতির যে সৌন্দর্য, বিভিন্ন অবজেক্টের যে সৌন্দর্য সেটাও কিন্তু দীর্ঘক্ষণ স্থায়ী থাকছে না। তাহলে কি হচ্ছে, কবি কিন্তু তার বন্ধুর যে সৌন্দর্য সেটাকে কিন্তু প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে তুলনা করতে পারছে না, বা সামারের সৌন্দর্যের সঙ্গে তুলনা করতে পারছে না, বা সূর্যের সৌন্দর্যের সঙ্গে তুলনা করতে পারছে না। কারণ এদের সঙ্গে যদি তুলনা করে তাহলে কবির বন্ধুর যে সৌন্দর্য সেটাকে কিন্তু চিরস্থায়ী করতে পারবে না। বুঝা গেল? এই হচ্ছে সেকেন্ড কোয়াট্রেন। এবার আমরা চলে আসব থার্ড কোয়াট্রেন এবং যে কনক্লুডিং কাপলেট আছে সেখানে। থার্ড কোয়াট্রেনের প্রথমেই যেটা দেখব, 9 নাম্বার লাইন, প্রথমেই যেটা দেখব ওটা শুরু হচ্ছে বাট। বাট মানে কিন্তু, এই যে কনজাংশন, এটা কি দুজনের আগের যে দুটো স্ট্যান্জা পড়লাম, আগের যে দুটো কোয়াট্রেন পড়লাম, তার যে মানে, তার সঙ্গে এটার যে বৈপরীত্য, কন্ট্রাডিকশান, সেটাই কিন্তু বোঝাচ্ছে বাট দিয়ে। তাহলে এই যে কন্ট্রাডিকশান, সনেটে এই যে কন্ট্রাডিকশান যেটা যেখানে শুরু হচ্ছে সেটাকে কি বলছে, সেটাকে আমাদের লিটারেচারের ভাষায় কি বলছে, ভোল্টা। তাহলে এখানে বাট যেটা আসছে সেটা কি ইন্ডিকেট করছে, ভোল্টা। ভোল্টা আমরা জানি, ঠিক আছে, সেটা কি অ্যাব্রাপ্ট টার্ন, ওর যে মিনিং সেটার অ্যাব্রাপ্ট টার্ন হঠাৎ করে অন্যদিকে মানে নেয়, ঠিক আছে। বাট দাই ইটার্নাল সামার, বাট দাই ইটার্নাল সামার,
কিন্তু দায়, দায় মানে হচ্ছে ইয়োর, দায় মানে হচ্ছে ইয়োর। তোমার যে ইটারনাল সামার হচ্ছে চিরশাশ্বত যে সৌন্দর্য, বিউটি অ্যান্ড ওয়ার্মথ ফর এভার, দ্য বিউটি অফ পোয়েটস ফ্রেন্ড ইজ আইডিয়ালাইজড অ্যাজ ইমর্টাল বাই দ্য পোয়েট শ্যাল নট ফেড, সেটা কিন্তু কখনোই ফেড হয়ে যাবে না, ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য হয়ে যাবে না, সেটা কিন্তু সব সময় থাকবে। তাহলে কি বলছে এই লাইনে? দ্য পোয়েট অ্যাসিওরস দ্যাট দ্য সামার, দ্যাট ইজ দ্য ইউথফুল বিউটি ইন হিজ ফ্রেন্ড উড নেভার ফেড। It is because he immortalizes his friend through his verse. বোঝা গেল? তারপরে দেখা কি যাচ্ছে, nor lose possession of that fear thou owest. তারপরে কি বলছে? nor lose possession of that fear thou owest. তুমি যে সৌন্দর্যের অধিকারী, তোমার যে সৌন্দর্য আছে, হোয়াট ইউ হ্যাভ, দ্য ওস্ট মিন্স হোয়াট ইউ হ্যাভ পজেসড, তুমি যে সৌন্দর্যের অধিকারী সেটা কিন্তু কখনোই শেষ হবে না, হারাবে না তুমি কখনোই। নর শ্যাল ডেথ ব্র্যাগ, মৃত্যু কিন্তু সে ব্র্যাগ মিন্স বুস্ট, গর্ববোধ করা, অহংকার করা, মৃত্যু কিন্তু তোমাকে নিয়ে অহংকার করতে পারবে না। এখানে ব্র্যাগ মানে বুস্ট, ডেথকে কিন্তু এখানে এন্ড অফ লাইফ, দ্যাট ইজ পার্সনিফাইড, ডেথকে কিন্তু এখানে পার্সনিফাই করা হয়েছে, কোনো ব্যক্তির সঙ্গে, কোনো জীবন্ত মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে। অনরেস্ট ইন হিজ সেড, যেটা কি হচ্ছে, পোয়েটস ফ্রেন্ড উইল নেভার ওয়াক ইন দ্য শ্যাডোজ অফ ডেথ। অনরেস্ট ইন হিজ সেড, দ্যাট ইজ কি এটা, দ্য পোয়েটস ফ্রেন্ড উইল নেভার ওয়াক ইন দ্য শ্যাডোজ অফ ডেথ, হি উইল রিমেন ইমিউন ফ্রম ডেথ, তাকে কিন্তু কখনোই কোনো মৃত্যু স্পর্শ করতে পারবে না, এটাই বোঝানো হয়েছে এখানে। তাহলে সে মৃত্যুর উপরে, সে মৃত্যুকেও জয় করতে পারছে। হোয়েন ইন ইটার্নাল লাইন্স, দিস ইটার্নাল লাইন্স মিন্স দ্য সনেট দ্যাট ইজ কম্পোজড বাই উইলিয়াম শেক্সপিয়ার has composed the sonnet number 18 to eternalize his friend Mr. W.H. ঠিক আছে, তো তিনি এই যে ইটার্নাল লাইন্স, এই সনেটের মধ্য দিয়ে যে তিনি কি করতে চেয়েছেন, তার বন্ধুর যে সৌন্দর্য সেটাকে ইটার্নালাইজ করতে চেয়েছেন, টু টাইম দ্য গ্রোস্ট, এবং তুমি তার যে সৌন্দর্য সেটা কি, দ্য গ্রোস্ট, তার যে সৌন্দর্য সেটা কি, কার মধ্য দিয়ে গ্রো হয়েছে, এই ইটার্নাল লাইনের মধ্য দিয়েই গ্রো হয়েছে। বোঝা গেল? তাহলে যে সামার, চিরস্থায়ী নয়, যে সূর্যের আলো চিরস্থায়ী নয়, যে সৌন্দর্য, প্রকৃতির সৌন্দর্য বা কোনো বস্তুর সৌন্দর্য বা মানুষের সৌন্দর্য সেটাও চিরস্থায়ী নয়, সেই যেগুলো চিরস্থায়ী নয় সেই জিনিসের সঙ্গে কিন্তু কবির বন্ধুর সৌন্দর্যকে তুলনা করা যায় না। কেন যায় না? কারণ এখানে কবির বন্ধুর যে সৌন্দর্য সেটা বেড়ে উঠেছে কার মধ্য দিয়ে, এই যে ইটার্নাল লাইন, এই যে সনেট কবি কম্পোজ করেছেন তার মধ্য দিয়ে। এই গেল 3টে কোয়াট্রেন। তাহলে এই যে কোয়াট্রেন 9 নাম্বার যে লাইন সেটা বার দিয়ে শুরু হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে যে ভোল্টা যেটা আমরা পাই। নেক্সট আমরা চলে আসব কনক্লুডিং কাপলেট। আমরা জানি শেক্সপিয়ারের যে সনেট সেখানে কি থাকছে, 3টে কোয়াট্রেন থাকছে, তারপরে একটা কনক্লুডিং কাপলেট থাকছে। এবার চলে আসবো আমরা কনক্লুডিং কাপলেটে। সো লং অ্যাজ মেন ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি, সুতরাং মানুষ যতদিন শ্বাস প্রশ্বাস নেবে, চোখ যতদিন দেখতে পাবে, সুতরাং মানুষ যতদিন জীবিত থাকবে এবং সে দেখতে পাবে, কি করবে, সো লং লিভস দিস মিন্স দ্য সনেট অফ শেক্সপিয়ার, দ্য সনেট composed by Shakespeare, that means sonnet number 18, ততদিন কি করবে, এই সনেট নাম্বার 18 বেঁচে থাকবে। কীভাবে বেঁচে থাকবে, মানুষ পড়বে, তার মধ্য দিয়ে এটা বেঁচে থাকবে। অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, এবং এটাই কি করবে, তোমাকে জীবন দান করবে। তোমাকে বলতে কবির বন্ধু নিজেকে বুঝিয়েছে যে কবির বন্ধুকে এটাই কি করবে, জীবন দান করবে। সুতরাং
মানুষ যতদিন বাঁচবে ততদিন কি করবে, এই সনেটটি পড়বে এবং এই সনেট পড়ার মধ্য দিয়ে কবির বন্ধুর যে সৌন্দর্য সেটা তারা বুঝতে পারবে এবং সেটা আবার সবার সামনে ফুটে উঠবে। এটাই হলো তাহলে এই যে সনেট নাম্বার 18-এর মানে। কবি এই সনেট নাম্বার 18 লিখেছেন শুধুমাত্র টু ইটার্নালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি। এবার আমরা রাইম স্কিমের দিকে যাব। আমরা যেটা জানি যে শেক্সপিয়ারিয়ান যে সনেট সেটা যে রাইম স্কিম সেটা হচ্ছে এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। এখানেও দেখব এবি এবি, প্রথম যে লাইন সেটা ডে দিয়ে শুরু হচ্ছে, আবার এ কোথায় আছে 3 নাম্বার লাইনে, সেটা মে দিয়ে শুরু হচ্ছে, এর সঙ্গে রাইম। দ্বিতীয় যে লাইন টেম্পারেট দিয়ে শুরু হচ্ছে, বি, ওর সঙ্গে রাইম হচ্ছে চতুর্থ লাইন ডেট, টেম্পারেট ডেট, বি। তারপরে সিডি সিডি, সাইন্স ডিক্লাইন্স ডিমড আনট্রিমড। তারপরে ইএফ ইএফ, ফেড সেড ওস্ট গ্রোস্ট। তারপরে কনক্লুডিং কাপলেট জিজি। তাহলে এখানে রাইম স্কিমটাও আমরা দেখে নিলাম। আশা করছি তোমরা সবাই বুঝতে পারলে। থ্যাংক ইউ ভেরি মাচ।